ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে। যে মানুষটা আজ বা কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে তাকে 16 রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছিল, ঘটনাস্থলে সে মারা যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বিজেপি নেতা শুভেন্দ্রকে গুলি করা হয়েছে, হত্যার জন্য এই গুলি করা হয়েছে। আর দুনিয়ার বুকে নাই, তিনি দুনিয়ার মায়া ছেড়ে পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারকে প্রতিহত করতে আমাদের 5 মিনিটও লাগবে না। আপনি শুভেন্দু অধিকারীকে বলেন এয়ারপোর্টে আসতে বলেন, কোনো বর্ডারে আসতে বলেন, আমাদের লাগবে না। বাংলাদেশের ছোট ছোট বাচ্চা যারা তারাই প্রতিহত করবে এই শুভেন্দুকে। মহামান্য সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তাকে গ্রেফতার করা হয়েছে। কত বড় নিমুখ হারাম এই ওয়াকার। সেনাপ্রধান জনাব মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বিএনপি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। বিএনপি একটা ধরা খাচ্ছে। কি ধরা খাচ্ছে আমি আসি। একটা খুশির এবং আনন্দের খবর, একটা চমকপ্রদ খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আগেই বলিনি, মিষ্টি কিন্তু আমি খাওয়াতে পারবো না। এই খুশির খবরটি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। জাপান থেকে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সুখবর দিয়েছেন। এটা অনেকটা অসম্ভব ছিল, আমিরে জামাতকে ঘিরে এটা সম্ভব। দর্শক, এবার সাইজ হয়ে গিয়েছে ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, যিনি বাংলাদেশকে দখল করতে চেয়েছিল, এমনকি তিনি বলেছিল যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা, এবং শেখ হাসিনা বাংলাদেশের আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে তাকে সেলুট দিয়ে বাংলাদেশের জনগণ ফেরত আনবে, এমন মন্তব্যও কিন্তু তিনি করেছিলেন। প্রিয় দর্শক, এবার সেই দাম্ভিকতা কোথায়? তার সেই দাম্ভিকতা এবার উড়িয়ে দিয়েছে ভারতের জনগণ। প্রিয় দর্শক, এই মুহূর্তে শুভেন্দু অধিকারের ঠিক কি অবস্থা? তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, নাকি আসলে যেই খবরগুলো আমরা পাচ্ছি সেগুলো স্রেফ গুজব? দর্শক, সবগুলো বিষয় আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে বাংলাদেশকে কেন্দ্র করেও বেশ কিছু তথ্য আপনারা জানতে চলেছেন। বিশেষ করে জামায়াতের আমির এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন, এমনকি তিনি সফররত অবস্থায় বাংলাদেশের জন্য বেশ কিছু সুখবর পাঠিয়েছেন, সেগুলো আমরা দেখব। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শুভেন্দু অধিকারী অনেকবার হুঙ্কার দিয়েছে বাংলাদেশ নিয়ে, আমরা সেগুলো প্রতিহত করেছি। শুভেন্দু অধিকারীকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনার বাবা মোদি গত 17 বছরে বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসন নিয়ে দিনের ভোট রাতে করেছে, বাংলাদেশের মানুষকে ভোট দান থেকে বাধাগ্রস্ত করেছে শুধু শেখ হাসিনাকে দিয়ে। কাজেই আপনার বাবা যখন 17 বছরে বাংলাদেশ মানুষকে দাবিয়ে রাখতে পারে না, আর আপনি তো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে প্রতিহত করতে আমাদের 5 মিনিটও লাগবে না। আপনি শুভেন্দু অধিকারীকে বলেন এয়ারপোর্টে আসতে বলেন, কোনো বর্ডারে আসতে বলেন, আমাদের লাগবে না। বাংলাদেশের ছোট ছোট বাচ্চা যারা তারাই প্রতিহত করবে এই শুভেন্দুকে। শুভেন্দু অধিকারী গতকালকে যে মন্তব্য করেছেন, তিনি মন্তব্য করেছেন যে মুসলিমরা তার ভোট দেয়নি। তিনি এমন একটি মন্তব্য করেছেন এবং বলেছেন যে হিন্দুরা তাকে ভোট দিয়েছে। প্রশ্নটা হলো যে শুভেন্দু অধিকারী যেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, পশ্চিমবঙ্গে যেই দাঙ্গা বাঁধাচ্ছেন, আমরা গতকাল আজ 2 দিন যাবত দেখতে পাচ্ছি যে মুসলমানের বাড়ি ঘর দোকানপাট ভেঙে চুরমার করে দিচ্ছে, নারীদের উপরে নির্যাতন করছে, শিশুদের উপরে নির্যাতন করছে। এই শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন বাংলাদেশ নাকি তিনি দখল নেবেন। এই শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা, তাকে বাংলাদেশ বিমান শাহজালাল হজরত বিমান বন্দরে তিনি পাঠাবেন। যে মানুষটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার দৌড়ে অনেকটা এগিয়ে, যে মানুষটা বিজেপির হয়ে দুটা আসনে বিধায়ক হয়েছে, যে মানুষটা আজ বা কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে, তার ব্যক্তিগত সহকারী যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক সখ্যতা, বিজেপির অত্যন্ত কর্মঠ একনিষ্ঠ একজন কর্মী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ, তাকে মধ্যম গ্রামে যেখানে তার বসবাস সেখানে 16 রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছিল, ঘটনাস্থলে সে মারা যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সেই গাড়ির যে চালক ছিল সেও গুরুতর আহত। বিজেপির অসংখ্য নেতাকর্মী তারা সাক্ষাৎকারে বলতেছে, আমি গণমাধ্যমগুলোতে দেখলাম, এটা তৃণমূল ঘটিয়েছে। কারণ আজ সন্ধ্যায় বিজেপির কিছু নেতারা তৃণমূলের কয়েকটা দোকানপাট তারা ভেঙে দিয়েছে কলকাতায়। এই ঘটনার জের ধরে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী, যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, যার সম্পর্কে
অর্থাৎ শুভেন্দু বাবুর সম্পর্কে সকল তথ্য, নথিপত্র সবকিছু তার এই পিয়ের কাছে ছিল। সেনাপ্রধান জনাব মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বিএনপি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। ওয়াকারুজ্জামানকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজ বিএনপি করাতে পারছে না কিংবা পারবে না, এটা সম্ভব নয়। বিএনপি একটা ধরা খাচ্ছে। কি ধরা খাচ্ছে আমি আসছি। দর্শক, বিএনপি কার্যত এখানে নিরুপায়, কিছু করার নেই। পারবে না ওয়াকারুজ্জামানকে সরাতে, পারবে না ওয়াকারুজ্জামানকে দিয়ে বিএনপি যা করাতে চায় সেটা করতে। বিএনপি একটা কঠিন ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসটা হচ্ছে অনেকটা নিরুপায় ক্ষেত্রে। বিএনপি ক্ষমতা এসেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, কোনো উন্নতি নাই, দেশে অপরাধ বেড়েছে, খুন, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি, কোনো কিছুর লাগাম বিএনপি টানতে পারেনি, ভয়াবহভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিএনপিকে যদি দেশ চালাতে হয় তাহলে তাদেরকে অবশ্যই চাঁদাবাজি কিছুটা নিয়ন্ত্রণে আনতে হবে, অপরাধ দমন করতে হবে, সন্ত্রাস, এই যে বিভিন্ন জায়গায় গোলাগুলি, আপনি চিন্তা করেন হাসিনার আমলে ফেসিবাদ ছিল, কিন্তু মানুষের ঘরের মধ্যে ঢুকে 4 জনকে হত্যা করা, 6 জনকে হত্যা করা, জবাই করা, ঘরের মধ্যে ঢুকে হর হামেশা প্রত্যেক দিন পত্রিকার পাতা খুলেন, অমুক জায়গায় 4 জনকে হত্যা, অমুক জায়গায় 6 জনকে হত্যা, অমুক জায়গায় গুলি করে অমুক বাহিনীর প্রধান হত্যা। তো এই পরিভাষাগুলি তো বাংলাদেশ থেকে হারিয়ে গেছিল। এটা ছিল বিএনপি আমলে, যে পিচ্চি হান্নান, কান কাটা জাহাঙ্গীর, কালো জাহাঙ্গীর, ধলা কদু, লাল অমুক, এরকম এই সন্ত্রাসীদের বিভিন্ন যে প্রতীকী নাম, বিভিন্ন গ্রুপ, এটা কিন্তু হারিয়ে গিয়েছিল। এটা ছিল বিএনপির আমলে, আবার বিএনপি সরকারই এটা ধ্বংস করেছিল র্যাবের মাধ্যমে। এগুলো সব ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছিল। হাসিনার আমলে হাসিনা এগুলো সাইজ করতো নানানভাবে। হাসিনা ছাত্রলীগ ভয়াবহ জুলুম করেছে, চাঁদাবাজি করেছে এবং ফেসিবাদ কায়েম করেছে, ভিন্নমত দমন করেছে, হত্যা করেছে, সব ঠিক আছে, ক্যাম্পাসগুলো দখল করেছে, কিন্তু ওইরকম ভয়াবহ সন্ত্রাসকে হাসিনা প্রশ্রয় দেননি। আওয়ামী লীগের কেউ ওরকম সন্ত্রাস করলে হাসিনা খেয়ে দিতেন, এবং ছাত্রলীগের কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করতো হাসিনা কিন্তু খেয়ে দিত। যার ফলে মানুষের জনজীবনে কিছু হলেও নিরাপত্তা ছিল। রাজনৈতিক নেতাকর্মীদের ভিন্ন মতের উপর ভয়াবহ নির্যাতন হতো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলতে যা বোঝায় যে মানুষ দরজা খুলে ঘুমাতে পারে না, চোরি, ডাকাতি, শীতকাটা, মানে এগুলো অ্যাভেলেবেল, এবং ঘরের ভিতরে ঢুকে জায়গা থেকে মেরে ফেলবে, মা মেয়েকে জবাই করে ফেলবে, মা মেয়েকে ধর্ষণ করবে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, এই যে নানান যে কাহিনী, যে ঘটনা, এগুলো এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং বিএনপির লোকজনই এর সাথে জড়িত। আবার সেই কালা জাহাঙ্গীর, ধলা কদু, লাল বাল, অমুক তমুক নানান কিছু আলোচনায় আসে, যেটা প্রায় 2 দশক রাজনীতিতে বা বাংলাদেশে এটা ছিল না। এই পরিস্থিতিতে বিএনপিকে টিকে থাকতে হলে, এমনিতেই আবার পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ক্ষমতা এসেছে, মুসলমানদের উপর নির্যাতন করবে, হুশিন করবে, বাংলাদেশের শরণার্থীদের ঢেউ নামতে পারে, ঢল নামতে পারে, চিন্তা আছে। তার মধ্যে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজি না হয়। আপনি চিন্তা করেন, ডাক্তার কামরুল ইসলাম, সেই 2000-এর বেশি কিডনি ফ্রি প্রতিস্থাপনকারী ডাক্তার, তিনি বেশিরভাগ কিডনি প্রতিস্থাপন করেছেন তো হাসিনার আমলে, এবং ইউনূসের আমলেও কিছু করেছেন। হাসিনা আমলে, ইউনূসের আমলে, কোনো আমলে তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি। তার মুখের দিকে তাকালে, তার দাঁড়ের দিকে তাকালে তো যত বড় চাঁদাবাজি হোক, তার মন বলে যাওয়ার কথা যে স্যারের কাছে আমি কিভাবে চাঁদা চাই, কিডনি প্রতিস্থাপন করেন, মানবিক ডাক্তার, আমি চাঁদাবাজি করব, আমি বিএনপি সাবেক মহাসচিবের কাছ থেকেও আমি চাঁদা খাবো, তার পরিবারের কাছ থেকেও চাঁদা খাবো, কিন্তু ডাক্তার কামরুল ইসলামের কাছ থেকে তো চাঁদা খাওয়া যায় না, হওয়ার কথা এটা, কিন্তু না, এই বিএনপি সেই ডাক্তার কামরুল ইসলামের কাছেও চাঁদা খেয়েছে। চিন্তা করছেন চাঁদাবাজি কতটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, কতটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এখন বিএনপি যদি বাঁচতে চায়, যদি দেশ চালাতে চায়, যদি স্থিতিশীলতা আনতে চায়, মানুষকে যদি শান্তি দিতে চায়, ফেসিবাদ কায়েম করেও টিকে থাকা যায়, যেটা হাসিনা করেছিল, মানুষকে শান্তি দিয়ে, মানুষের খাওয়া পড়া, মানুষের জীবনের নিরাপত্তা মোটামুটি থাকতে হবে। তাহলে ফেসিবাদের মধ্যেও মানুষ, যেমন মানুষ তত্ত্বাবধায়ক সরকার হাসিনা আমলে চাইতো, কিন্তু কেউ মাঠে নামতো না, কারণ তারা মোটামুটি নিরাপদে ছিল। হাসিনার আমলে আপনি রাত 12টায় যদি ঢাকার শহরে কয়েক লক্ষ টাকা পকেটে নিয়ে আপনি মোহাম্মদপুর এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে যান, আপনার ওরকম টেনশন হতো না, কারণ পুলিশের শক্তিশালী অবস্থান ছিল যে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে, বিষয়টা এরকম ছিল না, ভালোই ছিল সবকিছু। মবের ভয় ছিল না, এখন মবের ভয় আছে, এবং চুরি, ছিনতাই, এগুলো অ্যাভেলেবেল রূপ ধারণ করেছে। তো এই পরিস্থিতিতে বিএনপি চিন্তা করছে আমাদেরকে অপারেশন চালাতে হবে, চাঁদাবাজি এবং সন্ত্রাস দমন করতে হবে। অলরেডি সালাউদ্দিন আহমেদ নির্দেশনা দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সালাউদ্দিন আহমেদ নড়ে চড়ে বসেছেন, এবং আমরা যেটা শুনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঁদাবাজদের তালিকা করেছে, সন্ত্রাসীদের তালিকা করেছে, কিন্তু মজার বিষয়, এই তালিকা যাদের নাম এসেছে তাদেরকে দমন করার কোনো সক্ষমতা পুলিশের নেই, এবং তালিকা করে আসলে অপরাধ দমন করা যায় না। এই তালিকার কাউকেই ধরতে পারবে না, 2-1জনকে ধরবে, ধরতে গেলেই তো বেকার যাবে। যেমন কুমিল্লায় এক উপজেলা বিএনপি সভাপতিকে চাঁদাবাজির অভিযোগে ধরেছে, তার কর্মীরা যা করেছে তাতে অন্য থানার পুলিশ এটা সাহস পাবে না। এবং এই তালিকা ধরে এইভাবে পুলিশ দিয়ে দমন করা সম্ভব না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, চাঁদাবাজি দমন, সন্ত্রাস দমন, ধর্ষক দমন, এটা সম্ভব না, ছিনতাইকারী দমন সম্ভব না। যদি এটা দমন করতে হয় তাহলে যৌথ বাহিনীর অপারেশন লাগবে, অপারেশন ক্লিন হার্ট লাগবে। আর অপারেশন ক্লিন হার্ট 2 যদি চালাতে হয় তাহলে শত শত
ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে সত্য কথা, শুনতে যতই খারাপ লাগুক। এখন এই সারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা ছাড়া কোনো উপায় নেই। উপায় নাই বলেই তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাবের মাধ্যমে বাংলাদেশ ইন্ট্রোডিউস করেছেন খালেদা জিয়া। এখনো যেহেতু বিএনপির লোকজন এর সাথে জড়িত এবং পুলিশ তো একদম ধ্বংস হয়ে গিয়েছে, পুলিশের মেরুদণ্ড এখন সোজা হয়নি, পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি, যার ফলে পুলিশ এগুলো করতে সক্ষমতা রাখে না। এটা সেনাবাহিনীর মাধ্যমে সম্ভব। সেনাবাহিনী যদি যৌথ বাহিনীর অপারেশন কন্ডাক্ট করে, ওয়াকার যদি রাজি হয়, ঠিক আছে, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অপারেশন ক্লিন হার্ট 2 চলবে এবং এইসব সন্ত্রাসীদের আমরা দমন করবো। দমন করতে যে অনেককে ক্রস ফায়ার দিতে হবে, নেতৃত্বে থাকবে সেনাবাহিনী, কিন্তু ওই সেনাবাহিনী থেকে যারা র্যাবে গিয়েছে তারা ক্রস ফায়ার দিবে বা অন্য বাহিনী ক্রস ফায়ার দিবে। এভাবে বা এইসব ক্রস ফায়ার সারা বাংলাদেশে সন্ত্রাস দমন যে সম্ভব নয়, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমরা ক্রস ফায়ার পক্ষে কিছুতেই নয়। একজন সন্ত্রাসীকে যদি বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়, আমরা তার প্রতিবাদ করবো, কিন্তু বাংলাদেশে যে কোনো বিকল্প নাই, এটা আমরা জানি। এখন এর বিকল্প হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করেন, বিচার বিভাগকে স্বাধীন করেন, বিচার নিশ্চিত করতে পারলে তখন আপনাকে বিচার বহির্ভূত হত্যা করা লাগবে না। বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু কিরকম কুলাঙ্গার হলে এমন কথা বলতে পারে? সে বলছে জামাত নাকি মাদকের চাইতেও বড় ডেঞ্জারাস, মাদকের চাইতে জামাত আরো বেশি ডেঞ্জারাস। এই কুলাঙ্গারের কারণেই কিন্তু বেগম খালেদা জিয়া বাধ্য হয়েছিল মইনু আহমেদকে সেনাপ্রধান করতে, আর মইনু আহমেদকে সেনাপ্রধান করার কারণেই বেগম খালেদা জিয়া বাড়ি ছাড়া হয়েছেন আর তারেক রহমানের মাজা ভেঙ্গেছিলেন। এবার কিন্তু এই বরকতুল্লাহ বুলু কুলাঙ্গারকে তারেক রহমান চিনতে পেরেছে, তাই মন্ত্রিত্ব দেন নাই। এখন টালবাহানা শুরু করে দিয়েছে যাতে করে বড় বড় কথা বলে মানুষের সামনে হাইলাইট হতে পারে, আর তারেক রহমান যেন একেবারে হাবুডুবু খেয়ে তাকে মন্ত্রী বানা। এরকম কুলাঙ্গাররা বিএনপিতে মন্ত্রিত্ব পাবে এই বিশ্বাস আমি অন্তত করি না। আমরা তো এর পায়ে পাড়া দিয়ে কথা বলতে পারি, চোখে চোখ রেখে কথা বলতে পারি, কিন্তু আমরা করি না। আমরা কেন করি না জানেন? আমরা ওদের মতন হিংস্র না, আমরা শান্তপ্রিয় মুসলিম জাতি। আমরা কারোর সাথে কোনো রকম বিপদে জড়াইতে চাই না, আমরা এটা করতে চাই না। কিন্তু যখন এরকম কথাবার্তা বলে মুসলিমদের উপরে, তখন কলিজায় আঘাত লাগে। ভাই বোনেরা, আপনারা হয়তো অনেকে প্রতিবাদ করেন, যারা যেরকম পারেন করেন, কিন্তু অনেকেই এখানে 80% তারা করে না, তারা প্রতিবাদ করেন, তাদেরকে প্রভু মানে, এদেরকে প্রভু মানে তারপর চলে তারা। এখন দেখেন সেখানে এরকম একটা ঘটনা ঘটলো, অথচ এই যে কথাগুলো এরকম প্রতিবাদ না করে সেখানে দেখেন আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, উনি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বড় বড় পেপার পত্রিকা দিয়েছে। দেখবেন বড় বড় মনে করেন পত্রিকার হেডলাইনে দেখবেন যে এখানে বাংলাদেশের ভিসার এখন সহজ হয়ে গেছে, বাংলাদেশে যাওয়ার জন্য এখন সহজ পথ হয়ে গেছে, এটা ওরা একটা সফলতা অর্জন করছে। ওখানে যাওয়াটা কি আমাদের জন্য একদম বেশি ইম্পর্টেন্ট আত্মসম্মানের চেয়ে? কি এমন হয় ওখানে গেলে? কিসের জন্য যে আমরা কি ফকিন্নি, আমরা কি গরিব, আমরা কিসের জন্য যাই ওখানে? আমাদের কিন্তু তারা ইনকাম করে, এটা নিয়ে এত লাফালাফি করার কিছু নাই, এত লাফালাফি করার কিছু দেখতেছি না এখানে। দেখেন তারপরটা কথা, সেটা হলো যে এই যে আমরা যারা যাই ওখানে আপনারা দেখবেন ওখানে মেডিকেল গুলোতে আপনারা যারা চিকিৎসা করতে যান, আপনারা দেখবেন সেখানে মুসলিমদেরকে, বাংলাদেশিদেরকে আলাদা রাখে, আলাদা সেকশন করে ফেলে তারা। প্রচুর টাকা তাদের কাছ থেকে জিম্মিদেরকে টাকা নেয় ডাক্তাররা, এবং তাদের দেশে তারা আলাদা। কেন আমরা টাকা দিয়ে চিকিৎসা করি না? টাকা দিয়ে আমরা চিকিৎসা করি। যাদের টাকা আছে ওনারা মনে করে কি বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশ খয়রাতি ভিক্ষুক, এই জন্য ওনাদের কাছে যায় না। আমাদেরকে দেখে ওরা জলে জলে আপুরা ভাইয়ারা, আমাদের ধারে কাছে ওরা না, ওরা এখনো খোলা জায়গায় পায়খানা পেশাব করে। কথা বুঝছেন? এটা বুঝতে হবে তো, এটা তো জলে, এগুলো তো বললে এখন সমস্যা, এগুলো বললে তো আমার কথা ভালো লাগবে না তাদের। কথা বুঝছেন? এগুলো শুনে তারা তো তারা মনে করেন এভাবে করে আমাদেরকে ওখানে আমাদেরকে এরকম সেপারেট করে আমাদের কাছ থেকে টাকা নেয়, এই একটা হয়। তারপরে আমরা কেন যাই ওখানে? ডাক্তার দেখাতে যাই, আমরা ঘুরতে যাই ওখানে আমরা ডলার ইউজ করি, ওখানে আমরা টাকা পয়সা খরচ করি, ওখানে আমরা তো ভিক্ষা করতে যাই না, কেউ ভিক্ষা করতে যাই না। আর একটা কথা বলি, আপনারা অনেকেই ওখানে, আপনারা যারা কাপড় চোপড় কিনতে যান, আপনারা চাইলে আমি প্রমাণ দেখাইতে পারবো। সেটা আমাদের এই যে সুইডেন, বিশ্বের 1 নাম্বার শান্তির দেশ, উন্নতম দেশ সুইডেন, ইউরোপের ভিতরে, এখানে আপনাদেরকে চাইলে আমি দেখাইতে পারবো ইনশাআল্লাহ, যদি আপনারা কমেন্টসে বলেন আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো সেটা। এখানে যে বড় বড় যে মার্কেটগুলো, সেখানে বড় বড় জায়গায়, যেমন এইচএম করে একটা মার্কেট আছে, এখানে সবচেয়ে বড় মার্কেট, সম্পূর্ণ বাংলাদেশ থেকে আনা পণ্য। বাংলাদেশের কাপড় চোপড় কি খারাপ আমাদের? আমরা হুমড়ি খাই সেখানে কেনাকাটা করি। আপনারা হয়তো অনেকে বোঝেন না, বাংলাদেশের পণ্যকে মূল্যায়ন করেন না, আপনারা ইন্ডিয়ার দিকে ঝুঁকে পড়ছেন, এদের 2 নাম্বারে মালের দিকে ঝুঁকে পড়ছেন। আপনারা বাংলাদেশি মালদেরকে কখনো আপনারা এটা কোনো মূল্যায়ন করেন না, এদের প্রোডাক্টগুলো, এদের এই যে কাপড় চোপড় গুলো। কিন্তু আমরা তো বিদেশ থেকে বাংলাদেশি কাপড় চোপড় কেনাকাটা করি। এই ইউরোপের আছে এখানে মার্কেট বাংলাদেশি, সেখানে সিল দাও বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ। আপনারা বিশ্বাস করেন তো আমরা কেনাকাটা করতে সেখানে যাই, আমাদের টাকা আছে, আমরা সেখানে ডলার খরচ করি, আমাদেরকে তারা ফকিন্নি মনে করে, আমাদের তারা কি মনে করে জানি না। হ্যাঁ, আমি 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 ওনাকে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি কি খেয়ে বলেছেন নাকি কিছু না খেয়ে বলছেন? ওইটার উচ্চারণ করলাম না, আমার তো মনে হয় আপনি কিছু খেয়ে কথাটা বলছেন। হ্যাঁ, আমার সেটাই মনে হয় যে আপনাদের বাংলাদেশিদেরকে সেরকম কিছু মনে করেন।
আপনারা তো মানুষদেরকে গেলে বলেন খেয়ে আসছেন না খাবেন না চলে যাবেন, তাই না? এটা তো সত্য কথা। তো সেখানে গেলে দেখেন আজকের আমরা তো পারি, আমাদের দেশে তো পারে যারা এই যে কাপড় চোপড় গুলো আরো একটু উন্নত মানের করতে পারে, ওখানে আমরা না গেলে কিন্তু পারি যাওয়ার। তো বাংলাদেশে কাপড় বিদেশে রপ্তানি হইতেছে, বিদেশে রপ্তানি হচ্ছে। তো সেটা গেল দেখেন সেখানে যে আমরা কেনাকাটা আমরা ঘুরতে যাবো, হানিমুনে যাই ওখানে, ওটা আমরা ওখানে না গেলে অন্য দেশে যেতে পারি, আমরা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো আমাদের যাদের টাকা আছে তাদেরকে সব দেশে ভিসা দেয়। যেমন আমি 175টা দেশে ঘুরতে পারবো, শুধু টিকিট কাটবো, শুধু টিকিট। তো এই জন্য তো তোমাদের ওখানে যেতে হবে না, এরকম বহুত আছে, এরকম বহুত আছে, তাই না? তো এটা নিয়ে এত এত ভাব দেখাবার কিছু নাই। তারপরে উনি যখন বললো একবার সংবাদ সম্মেলন করে যে আমাদেরকে ভিসা দিয়ে, মানে খুশি কি মনে হয় যেন আমরা ভিক্ষার দান, ভিক্ষার জেলা ঘুতি মানে ঝুলিতে নিয়ে মনে হয় যেন কি একটা শুরু করে দিয়েছে, একদম অনেক কিছু পেয়ে গেছি। তারপর একটা খবর, মুখ্যমন্ত্রী মমতাকে যেটা বললো যে কি যে আপনি আসেন পশ্চিমবঙ্গে, এখানে আসেন, সেখানে গারদ আছে, সেখানে সবচেয়ে মানে ভয়ঙ্কর যেটা রিমেন্ড দেয়, সেখানে যেখানে শুধু মুসলিমদেরকে রাখে, শুধু সেখানে শাস্তি দেওয়ার জন্য, সেখানে আপনাকে রাখবো, সেখানে আপনাকে বের করবো না। হ্যাঁ, আর একটা কথা বলি, এখন অনেকে এই যে শুভেন্দ্র জয় হওয়াতে অনেকে তো মনে করেন আওয়ামী লীগের অনেকে এত উল্লাস করতেছেন, এত খুশি হয়ে গেছেন, দাদা জিতে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এত খুশি হওয়ার কিছু নাই। পশ্চিমবঙ্গে যাওয়ার আগে গলায় কার্ড লাগাই যাবেন, আমরা আপনার আওয়ামী লীগের না হয় আবার যদি দেশে মনে করেন মাইরে ধরে পাঠাই দেয়, সেজন্য লজ্জা পাওয়ার কিন্তু কিছু থাকবে না, ঠিক আছে? তো এত খুশি হওয়ার, এত আনন্দ ফুর্তি হওয়ার কিছু এখানে দেখতেছি না। তারপর একটা কথা বলি, দেখেন আপনারা যারাই এই যে এদের এই অপমান, আপনারা দেখেন গতকালকের সেখানে যে নির্বাচন হলো, সেখানে দেখেন মুসলমানদের প্রতি আপনারা দেখছেন কিন্তু অনলাইনে এই ভিডিওগুলো কিন্তু এখন অহরহ ছড়িয়ে আছে, যে কিভাবে মুসলমানদের বাড়ি ঘরগুলোকে জ্বালাইয়া পোড়াই দিয়া ভেঙে দিছে, কিচ্ছু নাই, হাহাকার কান্না করতেছে মানুষ, আমাদের মুসলমানদের প্রতি এতটা অত্যাচার তারা করতেছে এবং তারা মুসলমানদের মুখে থুতু দিতেছে। অথচ তাদেরকে আমরা মাথার মনি করে রাখতেছি, তাদেরকে আমরা মনে করেন মানে জামাইদর করতেছি। কিসের জন্য? কিসের জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে? কিসের জন্য আমাদেরকে ইন্ডিয়ার কাছে মাথা বিক্রি করতে হবে? কেন? কি আছে ওদের কাছে? আমাদের কি আছে? কিছু তো নাই ওদের কাছে। ওদের কাছে আমাদের কিছু দরকার নেই, আমি মনে করি কোনো কিছু দরকার নেই। আমরা ভালো সম্পর্ক আছে তাদের সাথে, ভালো সম্পর্ক আমরা বজায় রাখতে চাই। আমাদের সাথে ভালো সম্পর্ক রাখবে, আমরাও ভালো সম্পর্ক বজায় রাখবো। আমাদের সাথে খারাপ সম্পর্ক রাখবে, আমরাও খারাপ সম্পর্ক রাখবো। আমাদের তো স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক না, তাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। এই কথাগুলো আপনারা দেখবেন অনলাইনে, এই ভিডিওটা আছে আপনার ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায়। আপনি ইউটিউবে সার্চ দিন, দেখতে পারবেন যে সে কিভাবে মুসলিমদেরকে আপনারা শুনছেন যে পুরা একদম দাঁড়ায়। গতকালকে তো আপনারা দেখছেন যেখানে শুভেন্দু কি বলছে, সে কি বলছে, সে যে মানে শেখ হাসিনা রে এয়ারপোর্টে থেকে নিয়ে আসবে গলায় মালা দিয়ে। আমি তাকে একটা কথা বলে দেই, শুভেন্দু সাহেব এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া না, এটা ভারত না, আপনার দেশ নিয়ে আপনি পড়ে থাকেন। উনাকে তো কেউ এখান থেকে লড়াই দেয় নাই বাবু, ওনাকে তো কেউ লড়াই, আপনি কথাগুলো খেয়ে বলছেন না খেয়ে বলছেন, উনি নিজেই গেছে। আর ওনাকে কেন আমরা তো ওনাকে আনতে চাই দেশে, আপনারা তো দিচ্ছেন না, আপনারা দেন না কেন? আপনি গতকালকে বলছেন এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো হইলো এটা শেখ হাসিনা। তাহলে এটা তো লজ্জা শরম থাকলে আমাদের যখন বর্তমান যে সরকার যে আছে, ওনার তো লজ্জা হওয়া উচিত এই কথাগুলো শুনে। এটা তো সাধারণ মানুষ, তো আমরা লজ্জা পাই, উনি লজ্জা পায় না? উনি যেখানে সরকার প্রধান, আজকে যাদের সাথে উনি পীড়িত করতেছে তারা বলতেছে এখনো শেখ হাসিনা সরকার বাংলাদেশের। তাদের তো কথা বলা উচিত এই বিষয় নিয়ে। এই যে তারা বললো, এই যে এত বড় একটা কথা যেখানে বললো যে বাংলাদেশের মুসলিমদের মুখে থুতু দেই, আমি আশা করব এটা নিয়ে অবশ্যই বাংলাদেশ থেকে শক্তিশালী ভাবে কোনো প্রতিবাদ সবাই করবে, আমি আশা করব। তারপর একটা খবর আসছে, এখানে নিউজ আসছে যে ওখানে অনেক বাংলাদেশিরা জেলখানায় বন্দী আছে, তাদেরকে ছাড়তেছে না, কারণ তারা নাকি অবৈধভাবে গেছে। যদি তারা অবৈধভাবে না গিয়ে থাকে, সেটার জন্য অবশ্যই সবাই তারা যেন সেইভাবেই আইনিতভাবে তারা যেন বের হয়ে আসে। আর যদি তারা অবৈধভাবে যেয়ে থাকে, আমি এদের কোনো সাপোর্ট করবো না। ভালোই করছে, একদম গেছেন কেন? কি দরকার আছে? বাংলাদেশে কিছু নাই? অভাব কিসের বাংলাদেশের অভাব কিসের? পালাই যেতে হবে কেন? এত লোভ থাকবে কেন? কেন এত লোভ থাকবে আপনাদের? বলেন, কিসের জন্য লোভ থাকবে? ভালো হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।